হাই গাইস, আমার নাম প্রদীপ রায়। আমি একজন ফার্মাসি স্টুডেন্ট। তো এই যে টপিক আমি কোভিড-19, তো এটা সম্পর্কে আমরা কম বেশি সবাই কিছু না কিছু জানি, অবশ্যই জানি। এই একজন ফার্মাসি স্টুডেন্ট হয়ে আমিও কিছু ইনফরমেশন সংগ্রহ করেছি, আর আমার মনে হলো ইনফরমেশনগুলো সবার সাথে শেয়ার করা উচিত। না, খুব বেশি সংগ্রহ করতে পারিনি, কাজের চাপে আমাদের তো এই সময়টা আরও চাপটা বেড়ে যায়। তো তার মাঝে যেটুকু ইনফরমেশন আমি জোগাড় করতে পেরেছি বা যেটুকু আমি নিজে জানি, আমার মনে হলো অন্যকেও সেটুকু জানানোর প্রয়োজন। তাই একটা ছোট্ট প্রচেষ্টা করছি যাতে এই এই কোভিড-19টা সকল বুঝতে খুব সুবিধা হয় যে এটা আসলে কী। তো চলুন দেখা যাক কী এটা। তো অ্যাট ফার্স্ট আমাদের জানা দরকার এই কোভিড-19, যেটা আমরা এত আজকে আলোচনা হচ্ছে কোভিড তো কী এই কোভিড-19? তো এই কোভিড-19 এই করোনা ভাইরাসের যে ডিজিজটা, এটা কী হচ্ছে না, একটা ইনফেকশাস ডিজিজ। এটা কিসের জন্য হচ্ছে না, কজড বাই এ নিউলি ডিসকভার করোনা ভাইরাস। করোনা ভাইরাস আমাদের সাথে অনেক আগে থেকেই আছে। যদি বলেন তো 1930 সালে ফার্স্ট এই করোনা ভাইরাস ধরা পড়ে। কিসের সাথে না, একটা চিকেন, একটা ডোমেস্টিক চিকেনের মধ্যে ফার্স্ট এই করোনা ভাইরাস ধরা পড়ে। তারপর মানুষের দেহে ইন হিউম্যান এটা ফার্স্ট ধরা পড়ে 1960, ডিসকভার হয়, ধরা পড়ে মিনস ডিসকভার হয় 1960-এ। তো এই কোভিড যেটা করোনা ভাইরাস, এটা আমাদের সাথে অনেক পুরনোই আছে। এই যে 19 যেটা হচ্ছে একটা নিউলি ভার্সান, এই করোনা ভাইরাসের একটা নিউ ভার্সান হচ্ছে এই কোভিড-19, এই কোভিড-19। তো এটা কিসের জন্য না, এটাকে অনেকে আবার বলছে SARS-CoV-2। এই সার্স কলাটা কারণ হচ্ছে এটা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম দেখা দিচ্ছে আমাদের। সবাই জানি আমরা যে এই করোনা ভাইরাসের যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগই রেসপিরেটরি প্রবলেম হচ্ছে। দ্যাট মিন আমাদের শ্বাস প্রশ্বাসের যে প্রবলেম, সেটা বেশি পরিমাণে দেখা দিচ্ছে এই করোনা ভাইরাসের সাথে। তো এই হলো আমাদের করোনা ভাইরাস। এবার কি হচ্ছে, এর কিছু সিমটমস আছে, এই যে করোনা ভাইরাস যারা পেশেন্ট তাদের কিছু সিমটমস থাকবে। এবার কি হচ্ছে, এখন সিমটমসটা কী বলি, কারণ এখন তো ইন্ডিয়াতে 20 থেকে 30% মানুষের সিমটমসই দেখা যাচ্ছে না। তবুও যে কমন যে সিমটমসগুলো আমাদের সবার যেটা সবার বলতে কি যারা পেশেন্ট তাদের যেটা জেনারেলি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি না, আমাদের এক তো এই ফিভার, দেন এই ড্রাই কফ, টায়ার্ডনেস, দেন হেডেক, পেন অ্যান্ড শর্টনেস অফ ব্রিথ। জ্বর থাকবে, শুকনো কাশি, আমাদের কাশি তো অনেক রকম হয়, ঠান্ডা লেগেও কাশি হয়, যেক্ষেত্রে কফ ওঠে আমাদের, তো ড্রাই কফ হবে, শুকনো কাশি হবে। আর টায়ার্ডনেস আপনারা সবাই জানেন, হেডেক, পেন, গাঁটটা কিছু ব্যথা দেখা দেবে। আর শর্টনেস অফ ব্রিথ শ্বাস প্রশ্বাসে একটু প্রবলেম হয়, সাধারণত কমন সিমটম। এবার এখানে কিছু সিরিয়াস সিমটমসও থাকে, যাদের মধ্যে এই সিমটমসটা হিউজ পরিমাণে দেখা যায়, তাদের ক্ষেত্রে কী হতে পারে, শ্বাস প্রশ্বাস নিতেই তাদের প্রবলেম হবে, ডিফিকাল্টি ইন ব্রিথিং, চেস্ট পেন, বুকে ব্যথা হতে পারে, লস অফ স্পিচ অফ মুভমেন্ট, তাদের কথা বলতে এবং হাঁটাচলা করতেও প্রবলেম হতে পারে। এবং কিছু ক্ষেত্রে কিনা আমাদের কিডনি ফেলও দেখা যায়, কিডনি ফেল হতেও দেখা যায়। এটা কতটা মারাত্মক হতে পারে, আমাদের এক তো প্রথমে কমন সিমটমস থাকছে, এবং সিভিয়ার সিমটমস হলে মাল্টি অর্গান ফেলওয়ারও সম্ভাবনা থাকছে, আমরা যা দেখছি তাতে। যাই হোক, তারপরে এখানে আমাদের থাকছে কি না, স্প্রেড বাই, এই যে আমাদের করোনা ভাইরাসটা, এটা আমাদের কীভাবে স্প্রেড হচ্ছে আমাদের এই সমাজে, আমাদের এই পারিপার্শ্বিক এলাকায়, বা আমরা একজন মানুষের থেকে আরেকজন মানুষের দেহে কীভাবে করোনা ভাইরাসটা আমাদের ট্রান্সফার হচ্ছে। তো সেখানে ক্ষেত্রে কী হচ্ছে না, ফার্স্ট আসছে ক্লোজ কন্ট্যাক্ট। ধরুন একজন ইনফেক্টেড পারসন, সে এখানে কোথাও একটা বসে আছে বা কথা বলছে, সেখানে আপনিও গেলেন, বা একজন যার কোনো প্রবলেম নেই সেও তার সাথে ক্লোজ কন্ট্যাক্টে গেল। তার ফলে কি হচ্ছে, তার যে স্নিজিং বা টকিং, সে হাঁচি কাশি দিল বা কথা বলল, তখন আমাদের মুখের থেকে কি হয় না, স্যালাইভা বেরোয় আমাদের অনেক সময়। এই স্যালাইভাটা কী করছে না, এটা ড্রপলেট আকারে বেরোচ্ছে। এই ড্রপলেটটার কিছুটা সময় না, এই ড্রপলেটগুলো আমাদের বাতাসে ভেসে থাকে। আর এই ড্রপলেটের ভিতর দিয়ে এই করোনা ভাইরাসগুলো ক্যারি করে সাধারণত। এই ড্রপলেটগুলো কিছুটা সময় বাসে, বেশিক্ষণ না, বাট কিছুটা সময় ড্রপলেটগুলো বাতাসে ভাসে। তো আপনি যদি কিছুটা ডিস্টেন্স তার সাথে মেনটেন না করেন, সেক্ষেত্রে কি হবে, এই ড্রপলেটগুলো কী করবেন না, আপনি নিঃশ্বাস প্রশ্বাসের ভিতর দিয়ে ইনহেল করে ফেলবেন, আপনি নিয়ে ফেলবেন আপনার ভিতর। তো নিয়ে ফেললে সেক্ষেত্রে আপনিও এটার দ্বারা অ্যাট্রাক্ট হয়ে যাবেন। তো এইভাবেই জেনারেলি এটা স্প্রেড হচ্ছে, বা ম্যান টু ম্যান এটা স্প্রেড হয়ে যাচ্ছে এইভাবেই।
তো আমাদের এইগুলো একটু অ্যাভয়েড করতে হবে। দেন দেওয়া আছে দেখুন, হোয়াট উই হ্যাভ টু ডু, মানে আমাদের কি করতে হবে, মানে যদি আমরা করোনা ভাইরাস মানে অ্যাটাকের থেকে বাঁচতে চাই বা কি বলবো এই রেটটাকে কমাতে চাই, আক্রান্তের রেটটাকে, তাহলে আমাদের কী করতে হবে। তো যেমন বললাম ক্লোজ কন্ট্যাক্ট, এইগুলো একটু এড়িয়ে চলতে হবে। আই মিন এখন তো বলেই দিয়েছে, তাহলে গভর্নমেন্টও বারবার আমাদের নক করছেন যে আপনার সামাজিক দূরত্ব মেনটেন করুন, সামাজিক দূরত্ব মেনটেন করুন। তো সেই দিকটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, যাতে আমরা কোনো মানে কি বলবো দলবদ্ধভাবে কোনো কাজ না করি। দলবদ্ধ মিনস আমি বলতে যাচ্ছি যে কোনো যেমন হয় না বিয়েবাড়ির অনুষ্ঠানে সবাই মিলে একসাথে চলে গেলাম, বন্ধুরা হয়ে করতে করতে সিনেমা দেখতে চলে যেতাম আগে আমরা, এখন অবশ্য সিনেমা হল বন্ধ, বাট তবুও এই সমস্ত দিকগুলো থেকে আমাদের একটু বেঁচে থাকতে হবে। এখনও দেখা যায় কিছু কিছু জায়গায় সবাই মিলে হই হই করে ফুটবল খেলছে রাস্তায়, চায়ের দোকানে আড্ডা। তো এইগুলো এখন বন্ধ করতে হবে, কারণ ওই যে বললাম যে কোনো মুহূর্তে যদি কেউ ইনফেক্টেড পার্সন থাকেন তাহলে তার ড্রপলেট আপনি ইনহেল করে ফেলবেন, তার দ্বারা আপনি আক্রান্ত হয়ে যাবেন। তো আমাদের এইগুলো কিছু জিনিস, বেসিক জিনিস, এইগুলো আমাদের মেনটেন করতে হবে। এছাড়াও গভর্নমেন্ট বলছে যে দেখবেন যারা বাইরে থেকে আসছে তাদের বলছে হোম কোয়ারেন্টাইন করতে বা কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হচ্ছে। কেন পাঠানো হচ্ছে? সেম এই একই রিজনে পাঠানো হচ্ছে, যাতে কি না তারা অন্য কোনো পার্সনের সাথে কন্ট্যাক্টে না আসে। তার ফলে কী হবে, সে যদি কন্ট্যাক্টেই না আসে তাহলে এটা স্প্রেড হবে না। তো আমাদের এইগুলো একটু মেনে চলতে হবে, যেগুলো গভর্নমেন্ট আমাদের বলছে এগুলো আমাদের একটু ফলো করে চলতে হবে। তো এই গেল আমাদের কি করতে হবে কি না করতে হবে। এবার আসি স্ট্রাকচার অ্যান্ড প্যাথোফিজিওলজি, মানে এই করোনা ভাইরাসটা কেমন দেখতে আর এটা কী করে আমাদের দেহে কাজ করছে, মানে আমাদের দেহে কাজ করছে মিনস এফেক্ট করছে, আমাদের যে সেল আছে সেলগুলোকে কীভাবে এফেক্ট করছে। তো চলুন দেখি যেটা কী করে আমাদের ইনফেক্টেড করছে। তো একটা হোস্ট সেল বা হিউম্যান সেল যাই বলুন না কেন এটা সেটা, আর একটা কোভ মানে আমাদের করোনা ভাইরাস। এই যে করোনা ভাইরাসটা, তো আমাদের কি হয় সাধারণত আমাদের যে হিউম্যান সেল এটা জেনেটিক ম্যাটেরিয়ালটা হয় ডিএনএ, কিন্তু আমাদের এই যে কোভিড এটা জেনেটিক ম্যাটেরিয়ালটা হচ্ছে কি না আরএনএ। এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস, এবং এই আরএনএ ভাইরাস আবার অনেক প্রকারের হতে পারে, যেমন পজিটিভ আরএনএ ভাইরাস হতে পারে, নেগেটিভ আরএনএ ভাইরাস হতে পারে। এখানে পজিটিভ নেগেটিভ বলতে কোনো চার্জের কথা বলা হয় না, আই মিন পজিটিভ বলতে এই পজিটিভ এই কারণেই বলা হচ্ছে কারণ এই পজিটিভ আরএনএ ভাইরাস তাদের না কিছু মানে কি বলবো খুব সুবিধা হয় কিছু কিছু ক্ষেত্রে, মানে খুব এফেক্টিভ হয় এরা। কেমন এরা খুব ফাস্ট ইন অ্যাকশান হয়, মানে এরা খুব তাড়াতাড়ি এফেক্টেড করতে পারে বলুন, বা এই যে তাদের যে মানে এই আরএনএ ভাইরাসের যেটা মানে সাধারণত ধর্ম, যেটা আরএনএ থেকে আরএনএ কপি করে, আই মিনস তার আরএনএ থেকে আরেকটা আরএনএ তৈরি করে খুব তাড়াতাড়ি, এগুলো খুব তাড়াতাড়ি করতে পারে পজিটিভ সিঙ্গেল স্ট্যান্ড আরএনএগুলো। আর এগুলো কী করে না, এটা নিজের মতো চেঞ্জ হয় অনেক সময়। মানে দেখুন যখন ফার্স্ট কোভিড ধরা পড়ে উহানে চায়নাতে, তাদের যে আরএনএ সিকোয়েন্সটা ছিল আর বর্তমানে এখন ইন্ডিয়ায় যে কোভিড ভাইরাসগুলো আমরা দেখতে পাচ্ছি বা যে প্রকারটা আমরা দেখতে পাচ্ছি, ভ্যারিয়েশনগুলো দেখতে পাচ্ছি, তার আরএনএ সিকোয়েন্স সেম না। বিকজ ওই যে বললাম এটা হচ্ছে কিনা একটা এটা হচ্ছে পজিটিভ সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ, আর তাই এটা খুব তাড়াতাড়ি এগুলো সব চেঞ্জ করে ফেলতে পারে। ইতিমধ্যে তো শুনছি না 40 থেকে 50 প্রকার মধ্যে প্রায় তারও বেশি হবে যে এই আরএনএ ভাইরাসগুলো মানে কি বলবো নিজেদের চেঞ্জ করে ফেলেছে অলরেডি। তো যেমন বললাম এটা একটা পজিটিভ সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ। তো এটা কী করছে কি, তা এখানে ফার্স্ট আমাদের বুঝতে হবে কিনা স্ট্রাকচারটা, মানে এই যে করোনা ভাইরাসের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে দেখুন এখানে রড মতো আছে, মানে সামনে স্পাইক টাইপের কিছু জিনিস আছে এখানে, রড শেপ। এই যে রড শেপগুলো আছে এগুলো হচ্ছে এদের ওয়ালে থাকছে। তাই এগুলোকে আমাকে কী বলছে, এগুলো আমাদের কিছুটা প্রোটিন দিয়ে তৈরি হয়, যেগুলো হচ্ছে এখানে গ্লাইকোপ্রোটিন, এগুলোকে স্পাইক গ্লাইকোপ্রোটিনও বলা হয়। কী হচ্ছে না এই যে এই স্পাইক গ্লাইকোপ্রোটিন মানে এই যে এই পার্টটা, এই স্পাইক গ্লাইকোপ্রোটিন গিয়ে কোথায় না বাইন্ড করছে কোথায় না আমাদের হোস্ট সেলে, আই মিন হোস্ট সেল মিনস আমাদের হিউম্যান সেলে একটা রিসেপ্টর থাকে যেটাকে বলা হয় ACE2, মানে অ্যাঞ্জিনোটেনসিন কনভার্টিং এনজাইম 2 রিসেপ্টর। এই যে রিসেপ্টরটা, তা আমাদের রিসেপ্টর তো জেনারেলি আমাদের প্রোটিনের জন্য থাকবে বা আমাদের এনজাইম যা এখানে বাইন্ড করার জন্য থাকবে। তো কী হচ্ছে ভাইরাসগুলো এমন কিছু প্রোটিনটা তৈরি করে ফেলছে যার দ্বারা কী হচ্ছে না এই স্পাইক গ্লাইকোপ্রোটিনটা গিয়ে এই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 এর সাথে বাইন্ড করে ফেলছে। এটা আগে সাধারণত হতো না, এটা আগে শুধুমাত্র অ্যানিম্যালের ভিতরেই ছিল, বাট ওই যে বললাম যে করোনা ভাইরাস 19 এমন কিছু নিজেদের ভিতরে মানে এনে ফেলেছে, ওরা যে বলে না ওটা মিউটেশন করে, তো করতে করতে নিজেদের ভিতরে এমন কিছু একটা কী বলবো মানে নেচার নিয়ে এসছে যার দ্বারা সে কিনা এই
আমাদের এখন এই হিউম্যানকে অ্যাটাক করছে থ্রু দিস অ্যাঞ্জিনোটেনসিন কনভার্টিং এনজাইম 2 রিসেপ্টর দিয়ে। তো এই স্পাইক গ্লাইকোপ্রোটিনটা এই অ্যাঞ্জিনোটেনসিন কনভার্টিং এনজাইম 2-তে এসে বাইন্ড করলো। এই করার ফলে কি হলো না, যখন এটা বাইন্ড করবে আমাদের এই রিসেপ্টরটা ধর্ম আছে, যে ধর্ম বলতে কি মানে ওই যখন এনজাইম মানে এই ভাইরাসটাকে একটা নিজের সাথে বাইন্ড করে নিল, মানে যখন ধরুন এই একটা রিসেপ্টরের মানে খাঁচ, এই খাঁচের সাথে এসে ওর স্পাইক প্রোটিনটা আটকে গেল, ঠিক আছে। তো আটকে যাওয়ার পর কি হলো না, আমাদের এই যে সেলটা, এটা মানে সেলের উপরের পার্টটা এটা ভেসিকেল মতো তৈরি হবে, একটা ভেসিকেল সেল ওয়ালের ভিতরে ভেসিকেল, মানে এটা দেখুন এটা পুরো হোস্ট সেল ছিল, এটা পুরো হোস্ট সেল ছিল। এবার এখানটা দেখুন এটা ডট ডট মতো একটা ভেসিকেল তৈরি হয়েছে, একটা ভেসিকেল। এই ভেসিকেলের ভিতরেই মানে এইখানেই এই দেখুন এই যে করোনা ভাইরাসটা, এই করোনা ভাইরাসটা এই আমাদের অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে যায়। করার পরে কি হবে না, আমাদের যে লাইসোজোম আছে, আমাদের সেলে লাইসোজোম থাকে, এর কি না খুব অ্যাসিডিক হয়, এই লাইসোজোমটা প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিক হয় এবং ওর খুব নেচার আছে। ও কী করে না, যদি কোনো ফরেন পার্টিকেল বা কিছু দেখে বোঝে, ও সাথে সাথে সেখান থেকে কী করে, বা এর একটা নেচারও বলতে হবে, লাইসোজোম ফিউশন করে, বা লাইসোজোম ও কী করে না অ্যাসিডগুলো সিক্রেট করে দেয়। তো যথারীতি সে অ্যাসিড ফিউশন মানে লাইসোজোম ফিউশন হবে, ও অ্যাসিডগুলো সে সিক্রেট করে দেবে এই ভেসিকেলের ভিতরে। দিলে কি হবে, এতটা অ্যাসিডিকও আমাদের যে এই যে বললাম আরএনএ ভাইরাস, এই আরএনএ ভাইরাসের যে প্রোটিন থাকে, মানে এটা প্রোটিন দিয়ে তো মানে আরএনএগুলো একটা প্রোটিনের ভিতরে থাকে, ঠিক আছে। আরএনএ ভাইরাস মানে যে একটা শুধুমাত্র এরকম টাইপের একটা ভাইরাস সেটা না, একটা প্রোটিন থাকবে যে প্রোটিনের ভিতরে কি না এই আরএনএগুলোকে ক্যারি করে। তো সে কী করে, এই যে প্রোটিনটা দেখছেন, এই প্রোটিনটাকেও নষ্ট করে ফেলে, মানে এই যে ওয়ালটাকে নষ্ট করে দেবে। তার ফলে কি হবে না, এর ভিতরে যে আমাদের আরএনএগুলো ছিল, আমাদের করোনা ভাইরাসের যে আরএনএগুলো ছিল, সেটা কী হবে না ওদের এই প্রোটিন থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে এসে কী করবে, ডাইরেক্ট সাইটোপ্লাজমে মিশবে, ডাইরেক্ট সাইটোপ্লাজমে মিশে। হ্যাঁ, এবার সাইটোপ্লাজমে মিশে কী হবে, তো এই আরএনএ ভাইরাসগুলো কি না, আরএনএ ভাইরাসগুলো উইদাউট নিউক্লিয়াস মানে আমাদের নিউক্লিয়াসের ভিতরে না পৌঁছেই শুধুমাত্র সাইটোপ্লাজমের ভিতরে থেকেই এরা আরেকটা আরএনএ তৈরি করে ফেলতে পারে। বাংলা ভাষায় যদি আমি বলি তো আরেকটা আরএনএ তৈরি করতে পারে, মিউটেশন টিউশনের দরকার নেই, ডাইরেক্ট বাংলায় আমাদের একদম তো আরেকটা আরএনএ তৈরি করতে পারে। তো তেমনই যখন লাইসোজোম আসলো, ও এসে এই প্রোটিনটাকে বেরিয়ে হলো, তো থাকলো কি আমাদের এই আরএনএ আর চলে আসলো সাইটোপ্লাজমে এসে ও আরেকটা আরএনএ তৈরি করলো। এবং এই আরএনএ ভাইরাসে আরেকটা গুণ আছে, তারা কি করতে পারে না নিজেরাই মানে এই আরএনএ ভাইরাস ডাইরেক্টলি তারা প্রোটিন তৈরি করতে পারে, কোনো হেল্প ছাড়াই, মানে এই কোনো অন্য কারো হেল্প ছাড়াই নিজেরাই প্রোটিন তৈরি করতে পারে। তো যথারীতি এখানে প্রোটিন তৈরি করতে পারবে, কারণ আরেকটা ব্যাপার আছে, এই আরএনএ ভাইরাস যখন মানে কোনো সেলকে অ্যাটাক করে না, তখন এই সেলটাকে না পুরো হাইজ্যাক করে ফেলে, মানে পুরো নিজের কবজায় নিয়ে ফেলে, ও যা চায় সেলটার সাথে তাই করতে পারে। তো এই যে সেলের যত মেকানিজম আছে সবগুলোকে ও নিজে কন্ট্রোল করে ফেলতে পারে। এই কন্ট্রোল করে ফেলে আমাদের জানি সেলে একটা জিনিস থাকে যেটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দেখবেন এখন ছোটো ছোটো দানাদার কিছু জিনিস থাকে, এগুলোকে বলা হচ্ছে রাইবোজোম। তো এই আরএনএগুলো কী করে না, এই রাইবোজোমের সাথে রাইবোজোমকে অ্যাক্টিভেট করে দেয়, এবং রাইবোজোমের হেল্পে ওরা আরেকটা আরএনএ তৈরি করে নিজেদের এই মানে আমাদের এই সেলের ভিতরে। তারা আমাদেরই রাইবোজোম নিয়ে তারা নিজেদের বংশ বিস্তার করতে শুরু করে দেয়, মানে আরএনএ থেকে আরেকটা আরএনএ তৈরি করতে শুরু করে দেয়। এবং যেমন বললাম আরএনএরা নিজেরাই একটা প্রোটিন তৈরি করতে পারে, নিজেরা প্রোটিন তৈরি করতে ফেলতে পারে। তো যথারীতি প্রোটিন তৈরি করে ফেলবে, তার সেই প্রোটিন লাস্ট পরে কী হবে, এই আরএনএগুলোকে আবার এরকম একটা স্ট্রাকচার দেবে, যখন আরএনএর ভিতরে নিউক্লিয়াস স্ট্রাকচার দেবে, এইভাবে কি হবে না একবারে অনেকগুলো ভাইরাস ওরা তৈরি করে ফেলতে পারবে নিজেদের ভিতরে, ওদের মতো ওরা অনেক তৈরি করে ফেলতে পারবে, এবং তারপর আমাদের এই সেলটাকে ফাটিয়ে বাইরে চলে আসবে, আমাদের সেলটাকে ডিস্ট্রয় করে দেবে, পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দেবে। তো যেমনটা হলো মানে ওরা এই সেল থেকে আমাদের ফাটিয়ে বাইরে চলে আসলো। তো আমরা দেখলাম কি না এখানে এরা একটা আরএনএ থেকে আরেকটা আরএনএ কপি করছিল, তাই তো। তো এই আরএনএ থেকে যখন আরেকটা আরএনএ কপি করছে, তো সেই ক্ষেত্রে একটা এনজাইম কাজে লাগায়, যে এনজাইমটার নাম হচ্ছে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ।
কি না আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। এই আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজের সাহায্যেই তারা একটা আরএনএ থেকে আরেকটা আরএনএ তৈরি করে। এটা আমাদের পরেও কাজে লাগবে, এই আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজটা যখন আমরা ড্রাগ অ্যাকশন বুঝবো তখন আমাদের কাজে লাগবে। যাই হোক, এবার না এখানে না আরও একটা মেকানিজম আছে, সেটা হচ্ছে আমাদের সেলের কিছু নিজস্ব প্রোটিন থাকে যারা কি না বা কিছু প্রোটিন থাকে যাদের কিছু মেকানিজম আছে। তারা কি করে না এই যে যখন করোনা ভাইরাসটা আমাদের রিসেপ্টরে বাইন্ড করছে, যে তারা রেপ্লিকেট হচ্ছে, এই ব্যাপারটাকে না তারা একটু বাধা দেওয়ার চেষ্টা করে। তো তারা যখন এই বাধা দেওয়ার চেষ্টা করে তখন এই যে আরএনএ ভাইরাসটা তারা কি করছে না আরেকটা এনজাইমের সাহায্যে এইগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে, সেটার নাম হচ্ছে প্রোটিএজ। এই প্রোটিএজ দিয়ে তারা এই পুরো বাধা দেওয়ার যে সেলের যে ডিফেন্সিভ যে মেকানিজমটা এটা বাধার চেষ্টা করছিল সেটাকে ডিস্ট্রয় করে দেয়। তো যথারীতি তারা কী করছে, যেহেতু কোনো বাধা থাকছে না, প্রোটিএজ গদ্য ধ্বংস করে দিচ্ছে, এদিকে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারের সাহায্যে ও নিজে আরএনএ তৈরি করছে, নিজে এই সেলফ এখানে প্রোটিন তৈরি করতে পারছে, যথারীতি এটা বংশবিস্তারও করে ফেলছে কোষের ভিতর হিউজ পরিমাণে। এবং তারপর আমাদের এই যে সেল, এই সেলটাকে ফাটিয়ে ওরা নিজেদের মতো বেরিয়ে যায় এবং প্রচুর পরিমাণে আমাদের ক্ষতি করে, যেটা আমরা দেখছিলাম তখন। তো সাধারণত কী হয়, এই যে যেটা বলছিলাম আমি, এই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 মানে আমাদের এই যে রিসেপ্টরটা, এই যে রিসেপ্টর যে দেখা যায় যে সেলগুলোতে, এই সেলগুলো না হিউজ পরিমাণে থাকে আমাদের কোথায়, অ্যালভিওলারে। মানে আমাদের যদি খুব সহজে বলি তো আমাদের যে শ্বাস প্রশ্বাস মানে আমাদের রেসপিরেটরি যে সিস্টেমটা আছে সেই সিস্টেমের ভিতরে, সেই সিস্টেমের যে ফুসফুস বলুন আমাদের, বা আমাদের এই কি বলবো এই অ্যালভিওলার যেটা বললাম, এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে থাকে। তো যথারীতি সেই জন্য আমাদের প্রচুর পরিমাণে এই যে শ্বাসকষ্টের প্রবলেমটাই আমাদের বেশি হয় সব সময়ের জন্য। এখন তো আবার বিভিন্ন প্রবলেম হচ্ছে, যেমন ওখানে বললাম কিডনি ফেল হচ্ছে, এগুলো তো দেখা দিচ্ছে আস্তে আস্তে। বাট আমাদের মেন প্রবলেম হয় এই কোভিড আক্রান্তর জন্য, এই জন্যই আমাদের মানে এই শ্বাস প্রশ্বাসের প্রবলেমটা, বিকজ ওই যে যেটার জন্য বললাম অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমটা, এই মানে এনজাইমের যে রিসেপ্টরটা এটা হিউজ করে থাকে আমাদের এই লাংসে বা আমাদের এই রেসপিরেটরি সিস্টেমের ভিতরে। তো চলুন দেখি এবার ড্রাগ মিন্স মানে আমাদের যে ওষুধ আর কি বলতে পারি আমরা, যে দু রকমের যে ড্রাগ আমাদের এখন সবথেকে বেশি আলোচনায় আসছে। একটা হচ্ছে আমাদের রেমডেসিভির, আর একটা হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন। হাইড্রক্সিক্লোরোকুইন তো কী বলবো, মানে প্রচুর পরিমাণে আমরা নাম শুনছি এখন। রেমডেসিভির যতটা না শুনছি আমরা হাইড্রক্সিক্লোরোকুইন তার থেকে বেশি শুনছি। তো যাই হোক, তো এই এখন দেখতে হবে যে রেমডেসিভিরটাই বা কী, বা হাইড্রক্সিক্লোরোকুইনটাই বা কী, আর কেনই বা আমরা এটাকে কোভিডের ক্ষেত্রে আমরা ইউজ করছি। তো হাইড্রক্সিক্লোরোকুইন, এই হাইড্রক্সিক্লোরোকুইন হচ্ছে একটা ইমিউনোমডুলেটর ড্রাগ। মানে খুব সহজে যদি আমি বোঝাতে চাই তাহলে আমাদের যে ইমিউন সিস্টেমটা আছে না, এই ইমিউন সিস্টেমটাকে ও কী করছে, স্টিমুলেট করে দিচ্ছে বলতে পারেন, বা ঠিকঠাক প্রপার ওয়ার্ক করছে। মানে আমাদের এই কোভিড বলছে না, দেখবেন বারবার আমাদের বলছে যে আমাদের ইমিউন সিস্টেমটাকে গ্রো করতে হবে, ইমিউন সিস্টেমকে কেন গ্রো করতে হবে না, এখনও পর্যন্ত মার্কেটে কোনো ভ্যাকসিন আসেনি, কোনো ড্রাগ আসেনি এর জন্য। তো আমাদের বডির তো নিজস্ব কিছু মেকানিজম আছে যার সাহায্যে তারা এই যে অ্যান্টিবডি অ্যান্টিজেন যে রিয়াকশানটা করে এগুলোকে ডিস্ট্রয় করে, ভাইরাস ব্যাকটেরিয়া যা আছে এগুলোকে ডিস্ট্রয় করে। তো সেই জন্যই আমাদের ইমিউন সিস্টেমটাকে বারবার স্টিমুলেট করার কথা বলা হচ্ছে, আর সেই কারণেই আমাদের হাইড্রক্সিক্লোরোকুইনটা দেওয়া হচ্ছে, যাতে আমাদের এই সিস্টেমটা ঠিকঠাক থাকে। তো এবার আসি আমি রেমডেসিভির। তো রেমডেসিভিরটা কি আমাদের জানার বিষয় আছে, যেমন আমরা জানলাম হাইড্রক্সিক্লোরোকুইন কি, তেমন আমরা জানতে হবে যে রেমডেসিভিরটাও কী। তো জেনারেলি রেমডেসিভিরটা কী হচ্ছে না, এটা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিভাইরাল ড্রাগ। এটাকে আরেকটা আবার রেমডেসিভিরকে আরেকটা আপনি নিউক্লিওসাইড অ্যানালগও বলতে পারেন। তো এটা কী করছে জেনারেলি না, এটা ইনহিবিট করে দ্য অ্যাকশন অফ আরএনএ পলিমারেজ। মানে আমরা যেখানে পড়ছিলাম আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, এই আরএনএ পলিমারেজের অ্যাকশনটাকে নষ্ট করে দিতে পারে এই রেমডেসিভির। কী করে না, বাই ইনকর্পোরেটিং ইনটু আরএনএ, বা মানে ইনকর্পোরেটিং আরএনএ করলো, তার ফলে কী হলো না, অ্যাডিশনাল যে নিউক্লিওটাইডগুলো যেগুলো আমাদের আছে, অ্যাডিশনাল নিউক্লিওটাইড, এরা কী করছে না আর অ্যাড হতে পারছে না। তার ফলে কী হবে না, টার্মিনেটিং হবে আরএনএ ট্রান্সক্রিপশান। তার মানে টোটালি গিয়ে দাঁড়ালো আমাদের আরএনএ থেকে আরেকটা আরএনএ যে তৈরির যে প্রসেসটা, এটাকে এই রেমডেসিভিরটা নষ্ট করছে।
মানে আরএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে না। যদি আরএনএ থেকে আরএনএ না তৈরি হয় তাহলে সেলের ভিতরেও ঢুকলো, সেখান থেকে কী হচ্ছে না, আমাদের যেখানে বলেছিলাম আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, এটাকে এর কাজটাকে বন্ধ করে দিল রেমডেসিভির। তার ফলে কী হচ্ছে না, আরএনএ থেকে আরেকটা আরএনএ তৈরি হলো না, আমাদের এরা এখানে বংশবিস্তারও করতে পারলো না। তার ফলে আমাদের তারপরে আমার কী হলো, জেনারেলি আমাদের এই যে মানে কোভিডের যে ভাইরাসটা, এটা আমাদের দেহে ক্ষতি করতে পারলো না ঠিকঠাক। তো এই হচ্ছে আমাদের রেমডেসিভির আর আমাদের এই হাইড্রক্সিক্লোরোকুইনের ফাংশন। তো আমার কাছে জেনারেলি এইটুকু ইনফরমেশন ছিল, যেটুকু আমি জানতাম বা আমি জানি, আর মনে হলো এটুকু শেয়ার করাটা মানে দরকার, বা যারা জানে না তাদের পক্ষে কিছু হয়তো হেল্পফুল হবে, এই আশায় রাখবো। তো আজকের মতো এই পর্যন্তই। বাই বাই, সি ইউ সুন।